খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থী সহ ৬ জনকে উদ্ধারে চলছে যৌথ বাহিনীর অভিযান। ভাইবোন ছড়ায় ইউপিডিএফ এর আস্তানার সন্ধান, মিলল গুলিসহ বিভিন্ন সরঞ্জাম। চট্টগ্রামে পাহাড় কেটে নির্মাণাধীন অবৈধ ভবন উচ্ছেদ করছে সিডিএ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থাপনার নকশা বহির্ভূত অংশ গুড়িয়ে দিচ্ছে রাজুক। শরীয়তপুরের নিলামের শর্ত ভঙ্গ করে পদ্মার তলদেশ থেকে বালু তোলার অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। হুমকিতে ডান, তীর রক্ষাবাদ সহ বিভিন্ন স্থাপনা। রাত্র হইলে সারা রাত কাটে, বিকাল হইলে এদিকে ভিড়ায় রাখে। এখন ওই যেভাবে ড্রেজিং ইন্ডিয়া বালি কাটতেছে, এটা আমাদের আবার ভয়ের আতঙ্ক কাজ করতেছে। সরকারের সর্বোচ্চ মহল থেকে আমরা অনুরোধ জানাই যাতে অবৈধ বালি উত্তোলন বন্ধ হয়। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবর। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জনের খোঁজে যৌথ বাহিনীর অভিযানে সন্ধান মিলেছে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর একটি আস্তানার। ভোরে সদরের ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় ইউপিডিএফ এর এই আস্তানার সন্ধান মেলে। আইন শৃঙ্খলা বাহিনী জানায় এই এলাকার একটি বাড়িতে ইউপিডিএফ এর লোকজন আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত বিভিন্ন সামরিক পোশাক, সাংগঠনিক নথিপত্র, বই, গুলি, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অপহৃতদের খোঁজ না মেলা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী শাহরিয়ার ইউনুসের কাছ থেকে। তিনি সকাল থেকেই সেই খোঁজ খবর রাখছেন। ইউনুস, অপহৃত ৫ শিক্ষার্থী ও টমটম চালকের ব্যাপারে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা এবং যৌথ বাহিনী কি বলছে এই ব্যাপারে? ইসরাত, অপহৃত চবির যে ৫ শিক্ষার্থী সহ ৬ জন, তাদের বিষয়ে এখন পর্যন্ত স্পেসিফিক করে কোনো নতুন কোনো তথ্য কিংবা শনাক্ত করা গেছে এমন কোনো বিষয় আইন শৃঙ্খলা বা যৌথ বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে তাদের খুব শীঘ্রই যে যৌথ বাহিনীর যে উদ্ধার অভিযান বা চলমান রয়েছে, সেই উদ্ধার অভিযানের মধ্যে হয়তো তারা তাদের শনাক্ত করতে সক্ষম হবেন খুব শীঘ্রই, সেটা আমাদেরকে জানাচ্ছেন। এছাড়া যৌথ বাহিনীর পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হচ্ছে যে গত কয়েকদিন ধরে যৌথ বাহিনীর যে অভিযান চলছে, সেই অভিযানের অংশ হিসেবে আজকে এই যে পূর্ণ কারবারি পাড়ার একটি ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান মিলে। মূলত সেই পাহাড়ের উপরের এই গোপন আস্তানা থেকেই অপহৃত যে ৫ শিক্ষার্থী সহ ৬ জন রয়েছে, তাদেরকে এখান থেকে অপহরণ করার যে পরিকল্পনা, সেটি এই আস্তানা থেকেই করা হয়েছিল এবং এইখানে বসেই তারা মূলত অপহরণকারীদের বিভিন্ন বিষয়ে তারা এখানে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন, সেটি ধারণা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে। এছাড়া ওই আস্তানায় ইউপিডিএফ এর একজন শীর্ষ নেতা সেখানে বসে তাদের সাংগঠনিক তৎপরতা সহ পাহাড়ে চাঁদাবাজি, খুন, গুম, অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো, সেটি যৌথ বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় আমাদেরকে যৌথ বাহিনী জানিয়েছেন যে অপহৃত উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলমান থাকবে এবং এই অভিযানে যে সন্ত্রাসীদের যে গোপন আস্তানা কিংবা সন্ত্রাসীদের যে দৌরাত্ম্য, সেটি অনেকটা নির্মূল করাই এখন যৌথ বাহিনীর একটি কাজের অংশ হিসেবে দাঁড়িয়েছে। যেহেতু পাহাড়ে দীর্ঘদিন ধরে যে অপহরণের বিষয়টি রয়েছে, চাঁদাবাজি, গুম খুনের বিষয়টি রয়েছে, সেটি নিয়ে সেই বিষয়টির খবর জানবো আপনার কাছ থেকে। অভিযান চলমান রয়েছে আমরা জানি। ধন্যবাদ আপনাকে ইউনুস। নির্দেশনা অমান্য করে পাহাড় কেটে নির্মাণাধীন ভবন উচ্ছেদে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সকালে নগরীর আসকার দিঘির পাড়ে এই অভিযান চালানো হয়। সিডিএ জানায় ৩০ কাঠা জায়গার ৬০% খালি রেখে ও পাহাড় না কেটে একটি ভবন নির্মাণের কথা থাকলেও তা মানা হয়নি। এ নিয়ে কয়েকবার ভবন মালিককে সতর্ক করা হয়েছে, কিন্তু সাড়া না মেলায় ভবনটি উচ্ছেদ করছে সিডিএ। এছাড়া আশপাশে পাহাড় কেটে যেসব বিল্ডিং নির্মাণ করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সিডিএ কর্মকর্তারা। পাহাড় কাটার জন্য খারাপ লাগে, কারো বিল্ডিং ভাঙতেও খারাপ লাগে, কিন্তু আমার মনে হয় এই বিল্ডিং ভাঙতে হবে কেন? আমাদের জনগণ সচেতন হতে হবে। এই প্রকৃতিকে ধ্বংস করে একটা ভবন করছেন, কিন্তু কত বড় একটা অন্যায় করছেন, ওনাকে বুঝতে হবে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের নীতিমালা ও নকশা বহির্ভূত অংশ ভেঙে দিতে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক।
বেলা 11:30 থেকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় শুরু হয় এই অভিযান। এ সময় কয়েকটি ভবনের বর্ধিত অংশ অপসারণে পদক্ষেপ নেওয়া হয়। নিয়ম না মেনে ভবন নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে রাজউক কর্তৃপক্ষ। রাজউক অননুমোদিত ভবন রয়েছে, নির্মাণাধীন ভবন যেগুলো, এছাড়া যারা নকশা অনুমোদন নিয়েও তারা মানে প্ল্যানের যে ব্যত্যয় সেটা ঘটিয়ে কাজকর্ম পরিচালনা করছেন, নির্মাণ কাজ পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের সারাদিন অভিযান চলবে। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জের রাজুকের অভিযান চলমান রয়েছে জানাচ্ছিলাম। সহকর্মী জয়নাল আবেদিন জয় সেখানে রয়েছেন। জয়, অভিযানে কি ধরনের অনিয়ম চোখে পড়ছে এবং আপনি তো তাদের সাথেই রয়েছেন, সেই অনিয়মগুলো সম্পর্কে রাজুক কি বলছে? ইশরাত, বেলা 11টায় রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী গ্রামে যে অভিযানটি শুরু হয় তারই ধারাবাহিকতায় 3 নম্বর ভবনে এখন অভিযান চলছে। এর আগে 2টি ভবনে অভিযান করে একটিকে সতর্ক করা হয়েছে, অন্যটি নাগরিক সুযোগ সুবিধা অর্থাৎ বিদ্যুৎ গ্যাস সংযোগ এগুলো কিন্তু বিচ্ছিন্ন করেছে এবং 3 নম্বর ভবনে এসে তারা রাস্তার পাশে এই ভবনটি নির্মাণ করায় কিন্তু তারা ছাদের যে বর্ধিত অংশ সেটি ভেঙে দিচ্ছেন এবং এই ভবনের মালিককে কিন্তু 50,000 টাকা জরিমানা করেছেন এবং তিনি তার কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করেছেন যে ভবিষ্যতে রাজুকের অনুমোদন সাপেক্ষে তারা কিন্তু এই ভবনটি আবার পুনরায় কাজ শুরু করবেন। আমার সামনেই দাঁড়িয়ে আছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা যদি একটু তার কাছে জানি আসলে কতক্ষণ অভিযানটি চলবে। আমাদের সারাদিন অভিযানটি চলবে। আচ্ছা, উনি বলছিলেন যে আসলে সারাদিন অভিযান চলবে। নেতৃত্ব দিচ্ছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার। তিনি জানাচ্ছেন আজকে তারাবো পৌরসভার বিভিন্ন অঞ্চলে কিন্তু দিনভর অভিযান চলবে এবং এই অঞ্চলটি হচ্ছে তারাবো পৌরসভা। এখানকার অধিকাংশ লোক জানে না যে অঞ্চলটি ড্যাবের অধীনে চলে গিয়েছে। তারা কিন্তু পৌরসভা থেকে অনুমোদন এনে এখানে ভবন করেন, আবার অনেকের অনুমোদনও নেই। এই অবস্থায় কিন্তু আজকে রাজুক অভিযানটি শুরু করলো এবং তারা বলছেন রাজুকের ড্যাবের যে বিশাল অঞ্চল রয়েছে সেই পুরো অঞ্চল জুড়ে কিন্তু তাদের মাসব্যাপী এই অভিযান চলমান থাকবে এবং যেখানে অনিয়ম রয়েছে সেখানেই কিন্তু তারা অভিযান পরিচালনা করবে। নিশ্চিত ধন্যবাদ আপনাকে জয়। ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস কোর্স করানোর দাবিতে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী নাবিল হোসেন সেখানে রয়েছেন, সেখানকার খবরাখবর তিনি রাখছেন। নাবিল, কি কি দাবি তুলে ধরছেন আন্দোলনকারীরা এবং সার্বিক অবস্থা কেমন দেখছেন সেখানকার জানাবেন। ইসরাত, তাদের দাবি মূলত একটি এবং সেটি হচ্ছে যে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোর্সটি রয়েছে সেই কোর্সকে তারা স্নাতক সম্মানের তারা দাবি জানাচ্ছেন এবং যে তাদের যুক্তি হচ্ছে যে তারা এইচএসসি পাশ করে 3 বছরে এই কোর্সটি করে থাকেন এবং পাশাপাশি তাদের 6 মাস তারা আসলে কাজও করে থাকেন। ফলে অন্যান্য সাধারণ শিক্ষায় যদি 4 বছর এইচএসসি পরে কেউ 4 বছর পড়াশোনা করে স্নাতকের আসলে সম্মান পেয়ে থাকেন, ডিগ্রি পেয়ে থাকেন, সেক্ষেত্রে তারা কেন নয়, এই যুক্তিটি তারা করছেন এবং এই একটি দাবি তাদের। এবং আমরা দেখেছি সকাল থেকেই তারা রাজপথে অবস্থান নিয়েছিলেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই নার্সিং ইনস্টিটিউটের যারা শিক্ষার্থীরা আছেন তারা সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এসে অবস্থান নেন। এখনও তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক কাছে তারা তাদের যে স্মারকলিপি দাবি সংবলিত সেটি তারা দিয়েছেন এবং জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের দাবি যথাযথ জায়গায় তিনি আলোচনা করবেন। এবং এর পরপরই শিক্ষার্থীরা আসলে তাদের আজকের কর্মসূচি তারা বলেছেন যে এইখানে কিছুক্ষণ অবস্থানের পরে তারা আজকের কর্মসূচি শেষ করবেন এবং পরবর্তীতে তাদের দাবি আদায় না হলে, অর্থাৎ জেলা প্রশাসক যে আশ্বাস দিয়েছেন বা সারা দেশে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের প্রেক্ষিতে যদি দাবি আদায় না হয় তাহলে তারা তাদের মতো করে আরো কঠোর কর্মসূচি দিবেন। যদিও তারা বলছেন যে তারা যেহেতু মানুষের সেবায় নিয়োজিত, তারা রাজপথে থাকতে চান না, তারা হাসপাতালে মানুষের সেবা দিতে চান। তাই তারা আশা প্রকাশ করছেন যে তাদের দাবি দ্রুতই সরকার মেনে নিবে এবং এই যে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোর্সটি রয়েছে সেই কোর্সটিকে যাতে আসলে স্নাতক সম্মানের আসলে মর্যাদা দেওয়া হয় এবং সেই আশা প্রত্যাশাই তারা করছেন। এবং আমরা দেখছি যে সিলেটের বিভিন্ন আসলে বেসরকারি যে নার্সিং প্রতিষ্ঠান রয়েছে তারা আসলে এই যে কর্মসূচিতে তারা অবস্থান করেছে এবং কর্মসূচি তারা একটাই স্লোগান, একটাই দাবি, তারা সেই দাবির পক্ষে নানা যুক্তি উপস্থাপন করছেন, নানা স্লোগান
দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই যে আন্দোলন কর্মসূচি সেগুলো কিন্তু তারা অব্যাহত রাখবেন এবং তারা আশা প্রকাশ করছেন যেহেতু তারা মানুষের সেবায় নিয়োজিত থাকেন সরকার এই বিষয়ে সদয় হবে এবং তাদেরকে খুব বেশি রাজপথে থাকতে হবে না সেটি তারা আশা প্রকাশ করছেন। ইসরাত, ধন্যবাদ আপনাকে নাবিল। শেরপুর সদরে সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশের একটি জমি থেকে আব্দুল লতিফ নামের এক অটোরিকশা চালকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপারও। প্রাথমিক ধারণা, শ্বাসরোধে লতিফকে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। নিলামে বিক্রি করা হলো মাঝ পদ্মার বালুর স্তূপ। শর্ত ভঙ্গ করে বালুর স্তূপের পরিবর্তে নদীর তলদেশ থেকে অন্তত ৩০টি অবৈধ ড্রেজারে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রয়্যাল মাঝির বিরুদ্ধে। পানি উন্নয়ন বোর্ড বলছে অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ের পদ্মার ডান তীর রক্ষা বাঁধ সহ বহু স্থাপনা। শরীয়তপুরের বাঁশতলা থেকে সুরেশ্বর পর্যন্ত পদ্মা নদীর চিত্র এটি। সারি সারি ড্রেজারে অপরিকল্পিতভাবে যে যার মতো করে কাটছে বালু। ১,৪১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মার ডানতীর রক্ষা বাঁধের খুব কাছ থেকেই এই বালু উত্তোলন করছে একাধিক চক্র। গত ৬ এপ্রিল প্রায় ৫ কোটি টাকায় পদ্মার মাঝে থাকা স্তূপ থেকে ১০ কোটি ঘনফুট বালু নিলামে বিক্রি করে নড়িয়া উপজেলা প্রশাসন। শর্ত অনুযায়ী নদীর তলদেশ থেকে বালু কাটতে পারবে না ঠিকাদার, অথচ ঠিকাদার কার্যাদেশ মানছে না বলে অভিযোগ উঠেছে। কিনার থেকে বালু কাটতেছি, কারণ কিনারে না কাটলে আমরা ওই জায়গায় যাইতে পারবো না, কাটতে পারবো না। এটা আমরা খননের মাধ্যমে একটা চ্যানেল করে আমরা ভিতরে আস্তে আস্তে ঢুকবো। প্রশাসনিক লোক আছে, তারা দেখে যদি বলে যে না এই জায়গায় তোমরা কাইটো না, তোমরা সরে যাও, তাহলে আমরা সরে যাব। শর্ত মানা হচ্ছে, যদি ড্রেজার যারা চালায় তারা যদি শর্তের ব্যত্যয় করে আমরা এটা দেখব। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পদ্মার ভাঙনে বসতি হারায় এই জনপদের ২০,০০০ পরিবার। ২০২৪ সালে নির্মাণ কাজ শেষ হওয়া ডানতীর রক্ষাবাদটি ক্ষতিগ্রস্ত হলে আবারও ভয়াবহ ভাঙনের আশঙ্কা করছে স্থানীয়রা। শতে শতে ড্রেজার বালু কয়েকটা নিয়ে যায়, রাত্র হইলে সারা রাত কাটে, বিকাল হইলে এদিকে ভিড়ায় রাখে। এখন ওই যেভাবে ড্রেজিং দিয়া বালি কাটতেছে, এটা আমাদের আবার ভয়ের আতঙ্ক কাজ করতেছে। এইখান থেকে পরিত্রাণের জন্য সরকারের সর্বোচ্চ মহল থেকে আমরা অনুরোধ জানাই যাতে অবৈধ বালি উত্তোলন বন্ধ হয়। এভাবে বালু উত্তোলন ডানতীর রক্ষাবাদের জন্য হুমকি উল্লেখ করে উপজেলা প্রশাসনকে তা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা টেকনিক্যাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র ড্রেস ম্যাটেরিয়াল সেখান থেকে অপসারণ হবে, সেই ক্ষেত্রে অবশ্যই তলদেশে কোনো বালি সরানো যাবে না। শর্ত সাপেক্ষে সাকশন মেশিনের অনুমোদনটি দেওয়া হয়েছে, কিন্তু শর্তে কিন্তু বলা হয়েছে যে এটির জমির যে স্বাভাবিক উচ্চতা সেটি তাদের বহাল রাখতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আমরা আইন প্রয়োগ করব। পদ্মা নদীর ৩ কিলোমিটার এলাকা জুড়ে অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। ভ্যাপসা গরমের পর ঝোড়ো হাওয়া সহ বৈশাখী বৃষ্টিতে ভিজেছে দেশের বিভিন্ন জেলা। সকালে জামালপুর ও সুনামগঞ্জে আকাশ মেঘলা হয়ে এসে শুরু হয় বর্ষণ। কৃষকরা জানায়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে ঘরে ফসল তুলতে পারছেন না তারা। মাঠ ভর্তি পাকা ধান, তারপরও প্রাণ ভয়ে জমিতে নামেন না কৃষকরা। কালবৈশাখীর প্রভাবে ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে নিচু জমিতে ধান ৮০% পরিপক্ক হলেই কেটে সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এদিকে বৃষ্টি হয়েছে সাতক্ষীরা আর নোয়াখালীতেও। আকস্মিক বর্ষণে প্রশান্তি নেমে আসে জনমনে। বৃষ্টিপাতের পর সহনীয় হয়ে আসে তাপমাত্রার পারদ। তবে হঠাৎ বৃষ্টিতে সাময়িক বিপাকেও পড়তে হয়েছে খেটে খাওয়া ও কর্মজীবী মানুষকে। বর্ষবরণ উপলক্ষে রংপুরে প্রথমবারের মতো আয়োজন করা হয় সাধু মেলা। জেলার পাবলিক লাইব্রেরি মঞ্চে সুরের আরাধনা মুগ্ধতা ছড়ায় দর্শকদের মাঝে। চলুন দেখে আসি সেই আয়োজনের কিছুটা অংশ। আমাদের যে শিকড় লালন গীতি, এই লালন গীতি আমাদের জনগণ আবার শুনতে পাচ্ছে। লালন সঙ্গীত যারা, সাধু যারা, তারা নতুন করে ফিরে এসেছে। লোয়ে
সাঙ্গপাঙ্গ বনবিহঙ্গ প্রসন্ন করিলেন। আমরা আসলে আমাদের বাউল ফকিররা আমাদের নিগুড় ইসলামের কথা বলেছে, সনাতনের নিগুড় কথা বলেছে, কিন্তু বাংলায় খুব সহজে। সাধুরা যেমন তাদের জীবনটা নির্মোহ জীবন যাপন করে, সব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এই মূল মন্ত্রটা এই সাধু মেলা থেকে আমরা মূলত প্রত্যাশা করছি। আমাদের যে পুরাতন বাউলের ঐতিহ্যবাহী গানগুলো আছে এগুলো আসলে সবারই তো প্রাণ ছুঁয়ে যায়, ওই টানে আসা আসি বসা এখানে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।